ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের দাবি ট্রাম্পের। তেহরানের হামলায় 4 ইসরায়েলি নিহত। ধ্বংসস্তূপের নিচে অনেকের চাপা পড়ার শঙ্কা। কয়েকটি দেশের আকাশসীমা বন্ধে ঢাকা থেকে 11টি ফ্লাইটের রুট পরিবর্তন। বিমানবন্দরে ভোগান্তি, রাত 3টার পর বিমান চলাচল স্বাভাবিক। চলতি মাসেই মিলছে IMF এর 2 কিস্তির $133 কোটি। সংস্কার নিয়ে সংস্থাটির সন্তুষ্টি, ঋণের প্রয়োজন ছিল বললেন গভর্নর। অভিভাবকহীনতায় ভোগান্তির আরেক নাম সিটি কর্পোরেশন। রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি জনপ্রতিনিধি নির্বাচনের তাগিদ। বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এডিস নিধনে ব্যবস্থা নেয়ার দাবি। ছড়াচ্ছে করোনা, চট্টগ্রামে 3 দিনে 5 জনের মৃত্যু। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। টানা 12 দিন পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তিতে রাজি হয়েছে দুপক্ষই। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এই বিষয়টি নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধবিরতি শুরুর আগে টানা কয়েক ঘন্টা পাল্টাপাল্টি আক্রমণ করে ইরান ও ইসরায়েল। ইরানের হামলায় নিহত হয়েছে 4 ইসরায়েলি। বিস্তারিত জানাচ্ছেন জাহানারা ভূঁইয়া। টানা 12 দিন যুদ্ধের পর অবশেষে শান্তি চুক্তিতে রাজি হয়েছে ইরান ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মঙ্গলবার ভোরে যুদ্ধবিরতিতে রাজি হয় দুপক্ষ। যদিও শুরুতে ইরান যুদ্ধবিরতিতে সম্মত নয় বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে এর ঘণ্টাখানেকের মধ্যেই দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে খবর আসে ইসরায়েলে হামলা বন্ধে রাজি হয়েছে তেহরান। অবশ্য এই ইস্যুতে এখনও মুখ খুলেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শান্তি চুক্তিতে রাজি হওয়ায় ইরান ও ইসরায়েলকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও টানা কয়েক ঘন্টা আক্রমণ পাল্টা আক্রমণ অব্যাহত রাখে ইরান ও ইসরায়েল। ইহুদি ভূখণ্ডের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। ইরানের সবশেষ হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি নিহত হয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে আরও কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহুতল ভবন। এছাড়াও ইরাকে মার্কিন ঘাঁটিতে নতুন করে ড্রোন হামলার দাবি তেহরানের। সেখানকার 2টি ঘাঁটির রাডারে আঘাত করে তা। এ পরিস্থিতিতে দেশটির মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করেছে ইরাক সরকার। এর আগে সোমবার রাতে কাতার ও ইরাকের যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে দেশটি। তবে তাদের সব মিসাইল ভূপাতিতের দাবি দোহার। এই পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয় কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানের আকাশসীমা। তবে কয়েক ঘন্টা পরই খুলে দেওয়া হয় কাতার ও বাহরাইনের আকাশ। তবে কাতারে হামলার পর মিলিটারি কমান্ডারদের সঙ্গে বৈঠকের সময় ইরানের সেনা প্রধান জানান ইসরায়েলের সঙ্গে জয়ের জন্য লড়াই করছে তেহরান। تاریخ انقلاب اسلامی قبل از انقلاب اسلامی در طول تاریخ ایران। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ থাকায় এখনো পর্যন্ত 11টি ফ্লাইট তাদের গতিপথ পরিবর্তন করেছে। তবে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে পরিচালিত ফ্লাইটগুলো যথারীতি নির্ধারিত সময় অনুযায়ী পরিচালিত হচ্ছে। সোমবার কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের কিছু দেশে আকাশসীমা বন্ধ থাকে। গেল রাত থেকেই নিরাপত্তার কারণে এসব গন্তব্যে ঢাকা থেকেও ফ্লাইট চলাচল পুরোপুরি বন্ধ রাখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যে কারণেই শিডিউল বিপর্যয়ে পড়ে বিমানের বেশ কিছু ফ্লাইট। এতে চরম ভোগান্তির সম্মুখীন হন দেশ ফেরত ও বিদেশগামী যাত্রীরা। যাত্রীরা বলছেন সময় মতো সেসব দেশে না পৌঁছাতে পারলে চাকরিতে জটিলতা সৃষ্টি হবে। এ বিষয়ে রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের মতামত পাওয়া যায়নি। বিস্তারিত থাকছে জাবেদ আবদুল্লাহর প্রতিবেদনে। রাত ৩টা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 2-এর বহির্গমন পথ। 4 ঘন্টা এই ফটকে বসে দাঁড়িয়ে ঝিমিয়ে কাটিয়েছেন মোহাম্মদ হোসেন। গেল রাতের ফ্লাইটেই তার কুয়েত যাবার কথা। কেমন করে যাবেন তিনি? যুদ্ধের দামামায় তো স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক হামলার ধোঁয়াতে মধ্যপ্রাচ্যের আকাশ আচ্ছন্ন। এখান থেকে তো মেসেজ দিব অথবা টেলিফোন নাম্বার আছে, আমাদেরকে বলবে, সেটা বলে না।
এরকম একটা গুরুস্থান বানাই দিছে বাংলাদেশের এয়ারপোর্টে। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে দেখা যায় বিজি 3517, QR 639, EK 585, রিয়াদের 339 সহ মোট 8টি ফ্লাইট শিডিউল বিপর্যয়ে পড়ে। এম্বাসিতে জানার চেষ্টা করেছে, টিকিটের যে নাম্বার ওই দেশের নাম্বার যোগাযোগ করার ব্যবস্থা করেছি, কোনো কেউ রিসিভ করে না। কুয়েত থেকে ট্রান্সফার দিয়েছে বুঝছেন, কিন্তু এখানে কোনো বিমানের নাই, শো নাই। মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সোমবার মাঝরাতেই আকাশসীমা বন্ধ করে। এতে দেশগুলোতে সব ধরনের বেসামরিক উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এমন প্রেক্ষাপটে ঢাকা থেকেও পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই 4 দেশে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়। যাত্রীরা জানায় বেশ কিছু ফ্লাইট বিলম্বে ছেড়ে গেছে, যে কারণে বিপাকে পড়তে হয়েছে তাদের। সময়টা বিলম্বিত হওয়ার কারণে এখানে যাত্রীরা একটু সমস্যা হচ্ছে। সিচুয়েশন ভেরি টাফ। আমার মনে হয় যে এটা লম্বা সময় লাগবে, এটা 1-2 দিন 5 দিনের সময় না। এটা আমার কাছে মনে হইতেছে যে এখন যে সংঘাত চলতেছে, যুদ্ধ পরিস্থিতি, সম্ভবত এই কারণেই লেট হইতেছে। বেশি বিপাকে পড়েছেন কাতারগামী বিমানের ফ্লাইটের যাত্রীরা। কাতার ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের 4 দেশের আকাশপথ বন্ধ হয়ে যায়, যে কারণে বিদেশ গমনে ইচ্ছুক দেশের এমনও হাজারো যাত্রী এই মাঝরাতে পড়েন বিপাকে। ধারণা করা হচ্ছে আগামীকাল সকাল পর্যন্ত বিমানের এই শিডিউল বিপর্যয় আরও বাড়তে পারে। এদিকে বেবিচক জানিয়েছে দোহা, দুবাই, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশের আগমন ও বহির্গমন সকল বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকবে। এদিকে কাতারের দোহাগামী একটি ফ্লাইট মাঝ আকাশ থেকে পথ পরিবর্তন করে ওমানের মাস্কাটে অবতরণ করে। সেই সাথে US বাংলা এয়ারলাইন্সের কাতারগামী একটি ফ্লাইটও ভারতের আহমেদাবাদ বিমানবন্দরে অবতরণ করে। সোমবার মধ্যরাতে এক বার্তায় বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত এবং বাহরাইন হয়ে আগমন ও বহির্গমনকারী সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল থাকবে। এই পরিস্থিতিতে এ রুটে ভ্রমণের পরিকল্পনায় থাকা যাত্রীদেরকে নিজ নিজ এয়ারলাইন্স অফিসের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী ভ্রমণের সময়সূচি পুনর্নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। বাংলাদেশের জন্য $130 কোটি ঋণ ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটির সঙ্গে চলমান $470 কোটি ঋণ কর্মসূচি থেকে চতুর্থ ও পঞ্চম কিস্তির এ অর্থ পেতে যাচ্ছে বাংলাদেশ। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে IMF-এর সদর দপ্তরের নির্বাহী সভায় কিস্তি ছাড় হয়। এর আগে 3 কিস্তিতে $231 কোটি পেয়েছে বাংলাদেশ। আর চতুর্থ কিস্তির অর্থ গত বছরের ডিসেম্বরে পাওয়ার কথা ছিল, তবে শর্ত না মানায় শেষ পর্যন্ত তা ঝুলে যায়। এরপর গত মে মাসে সমঝোতা হয়, যার আলোকে IMF ঋণের 2 কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাবটি নির্বাহী পরিষদের বৈঠকে উপস্থাপন করা হয়। বৈঠক শেষে IMF-এর উপব্যবস্থাপনা পরিচালক নিগেল ক্লার্ক এক বিবৃতিতে জানান, ডলারের দর বাজারের উপরে ছেড়ে দেয়া ও রাজস্ব সংগ্রহ বাড়ানোয় উদ্যোগে সন্তুষ্ট তারা। তবে বাংলাদেশের মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে কাঠামোগত টেকসই সংস্কার জরুরি বলে মন্তব্য করেন তিনি। এদিকে এই মুহূর্তে IMF-এর ঋণের কিস্তি ছাড় প্রয়োজন ছিল বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে রাজধানীর এক অনুষ্ঠানে গুগল পে চালুর অনুষ্ঠানে তিনি এই বক্তব্য রাখেন। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে জানিয়ে কিছু ব্যাংককে একীভূতকরণ করতেই হবে বলে জানান তিনি। দুটো প্রধান দায়িত্ব, একটা হচ্ছে প্রাইস স্টেবিলিটি, অর্থাৎ মূল্যস্ফীতিকে কমিয়ে আনা। আমরা সেটাই কাজ করছি, আমরা সফল হব কোনো সন্দেহ নাই। আমরা সাফল্যের দিকেই যাচ্ছি এবং আরেকটু সময় লাগবে। আমি চাচ্ছি এটাকে 5%-এর নিচে কমিয়ে আনতে, যদিও সরকারিভাবে বলা হচ্ছে 6.5 ইত্যাদি। স্টেবিলিটিটাকে ধরে রাখা এবং ফিরিয়ে আনা, আরো স্ট্রঙ্গার ব্যাংক সিস্টেম করতে কিছু একীভূতকরণ করতেই হবে আমাদেরকে। আপনারা হয়তো জেনেছেন আজকেও গতকাল IMF-এর অ্যাপ্রুভালটা মানে বোর্ড অ্যাপ্রুভাল হয়ে গেছে। অর্থাৎ আমরা সময় নিয়েছি একটু বেশি, কিন্তু এটা দরকার ছিল। নাম নাগরিক সেবা কেন্দ্র, অথচ সেটি রূপ নিয়েছে ভোগান্তির কেন্দ্রবিন্দুতে। না আছে নগরপিতা, না আছে দায়িত্বশীল কেউ। ঢাকা দক্ষিণ সিটির মেয়রের শপথ ঘিরে 1 মাসের বেশি সময় পর খুলেছে নগর ভবন।
বিশেষজ্ঞরা বলছেন এতদিনের জটলা আর সিটি কর্পোরেশনের নাগরিক ভোগান্তি কমবে কবে তা নির্ভর করছে রাজনৈতিক স্থিতিশীলতার উপরে। বিস্তারিত জানাচ্ছেন মেহেরিন আনে। 1 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর খুলেছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের তালা। যেদিন খুলবে তার একদিন আগে দক্ষিণের নগর ভবনে আসেন 19 নং ওয়ার্ডের মোহাম্মদ লুকমান। হাতে জন্ম নিবন্ধনের ফাইল নিয়ে 26 দিন ধরে চক্কর কেটেছে নগর ভবনের দরজায়, কিন্তু প্রতিবারই সেবা না পেয়েই ফিরে যেতে হয়েছে। সেটা সংশোধন না করা পর্যন্ত আমার যে আরও কাজ আছে অনলাইনে, সেগুলিও এখন কার্যক্রম বন্ধ আছে। এটা তো ভোগান্তি অবশ্যই। এরপর কথা হয় 37 নং ওয়ার্ডের আবুল হোসেনের সাথে। জন্ম নিবন্ধনের কাজ না হওয়ায় থমকে আছে তার পরিবারের বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার পথ। বাবার মায়ের অসুস্থতার কারণে হয়তো ইন্ডিয়া যাইবে চিকিৎসা। বাচ্চা ছাড়া তো আর কোনো গার্জিয়ান যাইতে পারে না, বাচ্চা তো নিয়েই যাইতে হবে। এরকম আন্দোলনের কারণে 1 মাস ধরে দক্ষিণ সিটিতে চলা অচলাবস্থায় ঝুলে আছে কারো ট্রেড লাইসেন্স, আবার কারো নাগরিকত্বের সনদ। কেউ আবার জলাবদ্ধতার দুর্ভোগের কথা জানাতে গিয়েও পারেন না, কেউ ফিরে গেছেন খাজনা না দিতে পেরে। ঘুরতেছি কোনো হদিসই নাই, নথিরও কোনো খবর নাই, কর্মকর্তা কর্মচারীদের কোনো এই ব্যাপারে কোনো সহযোগিতাই নাই। কোনো রকম কিছু পাচ্ছি না এবং তাদের কোনো দায়িত্ব, এখানে যারা তথ্য জন্য বসে আছে দায়িত্ব নিয়ে, তারাও ঠিকমতো কথা বলছে না। খাজনার পরিশোধ করার জন্য আসছিলাম, তাই সেদিকে কার্যকলাপ বন্ধ। নাগরিক সেবা নিয়ে ভোগান্তির বিষয়ে দক্ষিণের প্রশাসকের সাথে ফোনে যোগাযোগ করলে জানান ওয়ার্ড কাউন্সিলর অফিস এবং আঞ্চলিক অফিস থেকে জন্ম এবং মৃত্যু সনদ দেয়া চালু হয়েছে। নাগরিক সেবা কবে থেকে আসলে চালু হতে পারে কিছু কি? না, অলরেডি আমাদের আঞ্চলিক অফিস খোলা আছে, আমাদের আঞ্চলিক অফিস থেকে তারা নাগরিক সনদ দিতে পারে। আচ্ছা, তো অনেকে এটা জানে না, তো না জানার কারণে দেখলাম যে জন্ম সনদ নিতে এখানে আসছে। কেবল আজকে হচ্ছে তো, অনেকে হয়তো জানে না, বাট আমরা এটা বলে দেবো সবাই। তবে এই বিষয়ে জানে না খোদ নগর ভবনের তথ্য কেন্দ্র। নগর ভবন খোলার ঘোষণার পর দক্ষিণের 10 নং ওয়ার্ডে দেখা গেল সীমিত পরিসরে চলছে নাগরিক সেবার কাজ, তবে পাওয়া যায়নি ওয়ার্ড সচিবকে। কারণ কি জানতে চাইলে তার সহকারী জানালেন, প্রতিটি ওয়ার্ডে একজন করে সচিব থাকার কথা থাকলেও এই ওয়ার্ডের সচিব পালন করছেন 2 ওয়ার্ডের দায়িত্ব। রিসেন্টলি তো ওয়ার্ড সচিব দেওয়া সম্ভব হয়নি, আর ওয়ার্ড সচিব আমাদের ওইভাবে অ্যাভেলেবল থাকে না। কাউন্সিলর না থাকায় সহজ কাজ করতেও ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীর। আর সবচেয়ে বড় সেবা কেন্দ্র ঢাকা দক্ষিণ সিটিতে 10 মাস ধরেই নাগরিক সেবা নিয়ে রয়েছেন চরম বিড়ম্বনায়। ড্রেনগুলো নোংরা হয়ে রয়েছে, ড্রেন পরিষ্কার করা হচ্ছে না। 2-3 বারই আসা যাওয়া হয়েছে কষ্ট হয়েছে। অন্যদিকে উত্তর সিটির 24 নং ওয়ার্ডে গিয়েও পাওয়া গেল না ওয়ার্ড সচিবকে। সচিব হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চলে গেলে বিপাকে পড়ে সেবা নিতে আসা বাসিন্দারা। জানান, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় যে কোনো কাজ করতে সময় বেশি লাগছে। এনার দ্বারা তার কাজ উনি আমাদের কাজগুলো রিসিভ করতেছে, যদি উনি আসতে পারে তাহলে আজকে হবে, না হলে সুস্থ হয়ে আসলে পরে কাজগুলো হবে। একটা নির্বাচিত কেউ আসুক, একটা কমিশনার আসুক, সবাই আসুক, তো এটা কাজটা আরও তখন দেখা যাবে আরও সহজে হবে। স্যারে প্রথমে রিসিভ করে তারপরে এটা আমাদের জোন অফিসে নিয়ে ওই জায়গায় রেজিস্টার করে, রেজিস্টার স্যার আছে, তারপরে ওই জায়গা থেকে পিন করে এনে তারপরে পাবলিককে দিতে হয়, এই জন্য এই সময়টা লাগতেছে। প্রতিদিন যত অভিযোগ আসে সে অনুযায়ী সব সেবা দেয়া যাচ্ছে না স্বীকার করে উত্তরের প্রশাসক জানালেন, জলাবদ্ধতা, ডেঙ্গু প্রতিরোধ সহ উত্তরের সকল নাগরিক সেবা যাতে দ্রুত দেয়া যায় সেজন্য কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। প্রচুর অভিযোগ আসে আমাদের, আমরা সবগুলো ডেফিনেটলি পালন করতে পারি না, এটা স্বাভাবিক, কিন্তু আমরা একটা টাচে আছি। রাত হোক দিন হোক, যখনই আমরা কোনো ধরনের অভিযোগ পাচ্ছি, কিউআরটি টিম তাদের মেশিন, তাদের পাম্প, এগুলো সব কিছু নিয়ে তারা কিন্তু জায়গায় গিয়ে এই সার্ভিসটা দিচ্ছে, যে কারণে আমরা শহরের এমার্জেন্সি সার্ভিসগুলো আমরা খুব ভালো মতো দিতে পারি। নাগরিক সেবা নিশ্চিতে স্থানীয় পর্যায়ে নির্বাচন জরুরি বলে মনে করছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। বললেন, কালক্ষেপণ না করে প্রয়োজনীয় সংস্কার শেষ করে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিতে হবে। এই সিটি কর্পোরেশন দক্ষিণের একটা প্রবলেম নিয়ে সারা জাতি পাগল হয়ে যাচ্ছে, কিন্তু সারা দেশে তো লোকাল গভর্নমেন্ট নাই, সেটা নিয়ে কোনো পরিষ্কার কথাবার্তা হচ্ছে না। এটা দুর্ভাগ্যজনক। লোকাল